প্রিয় শিক্ষার্থীরা, ইউনিট 6 এ আমরা এখন যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব নিয়ে এর সাথে সম্পর্কিত যে থিওরিটিক্যাল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে, যেগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আমাদের ট্রিকি পয়েন্ট হিসেবে চলে আসে বারবার, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। চলো লেকচারটি শুরু করা যাক। এখানে মূলত আমরা প্রথমেই আলোচনা করব শেয়ার বাজেয়াপ্তকরণ নিয়ে। শেয়ার বাজেয়াপ্তকরণ বিষয়টি মূলত আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। শেয়ার বাজেয়াপ্তকরণের ক্ষেত্রে কোম্পানিতে মূলত যেটি আমাদের আগে বুঝতে হবে, আমরা ধরে নিচ্ছি আমার একটি প্রতিষ্ঠান, একটি কোম্পানি একটি শেয়ারের মূল্য ধরেছে 1000 টাকা, শেয়ারের লিখিত মূল্য 1000 টাকা, এবং তারা বলেছে যে এখানে তারা শেয়ার আবেদনের ক্ষেত্রে 200 টাকা নিবে এবং পরে প্রথম কিস্তি নিবে তারা 1 সপ্তাহ পরে 400 টাকা, পরবর্তীতে তারা আরও একটি কিস্তি নিবে 400 টাকা। অর্থাৎ তারা এই দুটো কিস্তির মাধ্যমে এবং আবেদনের টাকার মাধ্যমে 1000 টাকা শেয়ারের লিখিত মূল্য নিয়ে আসবে। আমরা এইচএসসিতে যখন ম্যাথগুলো করে এসেছি, সেই ম্যাথগুলোতে মূলত আমরা এভাবে কিস্তিতে অঙ্কগুলো করি না। আমরা এইচএসসিতে যে অঙ্কগুলো করে এসেছি সেটাতে আমরা ডিরেক্ট শেয়ার আবেদনের যে ধরে নেই যে 1000 টাকা দিয়েই মূলত শেয়ারটা নেওয়া হবে। কিন্তু মূলত প্র্যাকটিক্যালি এরকম নাও হতে পারে। প্র্যাকটিক্যালি ধরে নেওয়া হয় যে একটি শেয়ারের যত মূল্য থাকে তার কিছু অংশ ধীরে ধীরে নেওয়া হয়, অর্থাৎ কিস্তিতে টাকাগুলো নেওয়া হয়। এখানে ধরে নিলাম আমরা শেয়ার আবেদনে আমরা তার কাছ থেকে 200 টাকা নিচ্ছি, প্রথম কিস্তিতে তার কাছে 400 টাকা নিচ্ছি, পরবর্তী সর্বশেষ তলবে আমরা তার কাছ থেকে 400 টাকা নিয়ে মোট টোটাল 1000 টাকা নিচ্ছি। এখন শেয়ার বাজেয়াপ্তকরণ জিনিসটা কি? তাহলে খেয়াল রাখতে হবে, কোনো শেয়ার হোল্ডার শেয়ার ক্রয়ের ক্ষেত্রে আবেদন করেছে এবং ধরে নিচ্ছি সে প্রথম কিস্তিও দিয়েছে, অর্থাৎ সেই ব্যক্তি আমাদেরকে অলরেডি 600 টাকা দিয়ে দিয়েছে এবং আমরা বলেছি 1 মাসের মধ্যে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া থাকবে, 1 মাসের মধ্যে বাকি শেষ তলবের টাকাটা দিতে হবে। ধরে নেই কোনো শেয়ার হোল্ডার এই 400 টাকা দিচ্ছে না, সে দেয়নি, হয়তো সে বাহিরে চলে গেছে বা সে আর ইন্টারেস্টেড না, বিভিন্ন কারণ হতে পারে। সো সে আমাদের এই প্রতিষ্ঠানে আর সে 400 টাকা দিচ্ছে না। এই কিস্তি যদি না দিয়ে থাকে, শেয়ার মূলধনে কোনো কিস্তি যদি কেউ পরিশোধ না করে, তাহলে কোনো কোম্পানি তাকে 14 দিনের নোটিশ দিয়ে একটি 14 দিনের নোটিশ দিবে। 14 দিনের নোটিশে তাকে বলে দেওয়া হবে যে আপনি আপনার শেয়ারের বাকি মূল্য পরিশোধ করবেন কিনা, বা মূল্য পরিশোধ না করলে আপনার শেয়ারটি বাতিল করে দেওয়া হবে। শেয়ার বাজেয়াপ্তকরণ জিনিসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই জন্য যে শেয়ার যদি কোনো শেয়ার বাতিল করা হয়, তাহলে খেয়াল রাখতে হবে সেই শেয়ার বাতিল করলে অলরেডি তিনি যে টাকাটুকু দিয়েছেন সেই টাকাটা তাকে আর ফেরত দেওয়া হয় না। তার মানে এই 600 টাকা প্রতিষ্ঠানের জন্য একটি মূলধনী আয়, অর্থাৎ এইটি একটি রেয়ার আয়, বারবার বা প্রতিনিয়ত দেখা যায় না, বা মূলধন জাতীয় আয়ের মধ্যে এটিকে দেখানো হয়। এবং সেই মূলধন জাতীয় আয়কে কোম্পানি মূলধন সঞ্চিতি নামে মূলত দেখায়। মূলধন সঞ্চিতি, খেয়াল রাখবে শেয়ার বাজেয়াপ্তকরণের যে টাকাটুকু রয়েছে সেই টাকাটা প্রতিষ্ঠানের জন্য একটা মূলধন জাতীয় আয়, যেটাকে মূলত মূলধন সঞ্চিতি অ্যাকাউন্টে পার করে দেয়া হয়। এটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকবার এসেছে। শেয়ার বাজেয়াপ্তকরণের টাকাকে কোন হিসাবে পার করে দেওয়া হয়? মূলধন সঞ্চিতি হিসাবে। এবং কত দিনের নোটিশ দেওয়া হয়? 14 দিনের মূলত নোটিশ দেওয়া হয়। 14 দিনের নোটিশ দেওয়ার পরেও যদি সে টাকা না দিয়ে যায়, তাহলে মূলত তার শেয়ারটা বাতিল করা হয়। এবং এই শেয়ার বাজেয়াপ্ত করার পরে কোম্পানি এই বাজেয়াপ্ত শেয়ার দিয়ে কি করবে? তার তো মূলধন পুরোটা পাওয়া হলো না। তখন বাজেয়াপ্ত শেয়ারের মূলত এই শেয়ারটিকে কোম্পানি চাইলে আবার বাজারে পুনঃ বিলি করতে পারে, অর্থাৎ আবার বিক্রি করতে পারে বাজারে। অবশ্যই যখন শেয়ারটা তখন বাজারে বিক্রি হবে, তখন এটি একটি নিয়ম রয়েছে, 10%, সর্বোচ্চ 10% বাট্টায় বিক্রি হবে, এর বেশি বাট্টায় বিক্রি হবে না। 10% বাট্টায়, এবং সেটা সর্বোচ্চ 10% বাট্টায় আমরা আগের শেয়ারটা বিক্রি করতে পারবো। অর্থাৎ শেয়ারের দাম ছিল 1000 টাকা,
আমরা যদি 10% ডিসকাউন্ট দেই বা অবহার দেই, এখানে বাট্টা বলতে অবহারকে বোঝায়, 10% অবহারে দেই, তবুও আমরা বাজারে এই শেয়ারটা বিক্রি করব কত টাকায়? 900 টাকায়। আর ওই যে আমাদের পূর্বের যে 600 টাকা আমরা পেয়েছি, সেটা কিন্তু আমাদের একটা মূলধনী আয়, যেটা মূলধন সঞ্চিতি অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দিয়েছি। এবং শেয়ার বাজেয়াপ্ত করার ক্ষেত্রে 10% বাট্টা সর্বোচ্চ বিক্রি করা যায়। তারপর আমরা মূলত আমাদের শেয়ারগুলো এভাবে বিক্রি করতে পারি, বাজেয়াপ্ত শেয়ার। এর সাথে আমাদের ট্রেজারি শেয়ার সম্পর্কিত বিষয়টি জানতে হবে। ট্রেজারি শেয়ার কি? ট্রেজারি শেয়ার হচ্ছে প্রতিষ্ঠান যদি নিজেই নিজের শেয়ার ক্রয় করে, অর্থাৎ যদি কখনো প্রতিষ্ঠান মনে করে যে তাদের পরিশোধিত মূলধন বা মালিকানা সত্ত্বের অংশটুকু কমিয়ে ফেলবে, এছাড়াও বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক কারণে তারা করে থাকে, এটি প্রতিষ্ঠান নিজেই নিজের শেয়ার ক্রয় করে। প্রতিষ্ঠান নিজেই নিজের শেয়ার ক্রয়। এখানে খেয়াল করব, বাজারে আমরা ধরে নিচ্ছি আমাদের 1 লক্ষ শেয়ার আছে 10 টাকা মূল্যের। এই 1 লক্ষ শেয়ারের আমরা 10,000 শেয়ার কিনে নিলাম। তো আমাদের কোম্পানি নিজের শেয়ার যদি কিনে নিয়ে আসে মূলধন কমানোর জন্য বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক কারণে, সেক্ষেত্রে সেই শেয়ারটা কিনে নেওয়াকে বলা হয় ট্রেজারি শেয়ার। ট্রেজারি শেয়ার একটি বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব অর্থাৎ ট্রেজারি শেয়ার মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। ট্রেজারি শেয়ার মালিকানা কমিয়ে দেয়। মনে রাখতে হবে, ট্রেজারি শেয়ার হচ্ছে মালিকানা সত্ত্বকে কমাবে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব বলবো। এবং ট্রেজারি শেয়ার কাকে বলে? কোম্পানি নিজেই নিজের শেয়ার ক্রয় করাকে বলা হয় ট্রেজারি শেয়ার। প্রতিষ্ঠান যখন বাইরে থেকে তাদের নিজের শেয়ার ক্রয় করে, মূলত তখন কি হয় যে বাইরে যখন আমি শেয়ার কিনবো, তাদেরকে আমার নগদ টাকা পরিশোধ করে তারপর তাদের কাছ থেকে আমি শেয়ারটা নিই। এক্ষেত্রে মূলত জাবেদা হয় ব্যাংক বা নগদান ক্রেডিট, কারণ আমার টাকাটা চলে যাবে। আর ট্রেজারি শেয়ার ডেবিট। এই ট্রেজারি শেয়ারটা মূলত মালিকানা সত্ত্ব থেকে আমরা মাইনাস করে দেখাই। এর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এর মধ্যে যৌথ মূলধনী কোম্পানির যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী। স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীর এই দুটো অংশ নিয়ে কিছু ট্রিকি পয়েন্ট আছে যেগুলোতে মূলত স্টুডেন্টরা ভুল করে। খেয়াল রাখবো, স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী আমরা এগুলো ব্যবস্থাপনা সাবজেক্ট বা ম্যানেজমেন্টেও পড়ে এসেছি। সেখানে যা পড়েছি এখানেও সে সেম জিনিসটা কাজে লাগবে। মূলত স্মারকলিপিকে বলা হয় পরিমেল বন্ধ। এর আরেকটা নাম পরিমেল বন্ধ বা সংঘ স্মারক। এর আরেক নাম হচ্ছে সংঘ স্মারক। স্টুডেন্টরা এই জায়গাগুলোতে ট্রিকি পয়েন্টগুলোতে ভুল করে এবং পরিমেল নিয়মাবলীর নাম হচ্ছে মূলত সংঘবিধি। স্মারকলিপিকে বলা হয় পরিমেল বন্ধ বা সংঘ স্মারক, আর পরিমেল নিয়মাবলীকে বলা হয় সংঘবিধি। স্মারকলিপি কি? স্মারকলিপি হচ্ছে প্রতিষ্ঠানের মূল দলিল। একটি কোম্পানি তৈরি করার জন্য মূল যে দলিলটা লাগবে তার কোম্পানির জন্মপত্র বলা হয়, যে এই মূল দলিলকে বলা হচ্ছে স্মারকলিপি। স্মারকলিপি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ স্মারকলিপির নিবন্ধন বাধ্যতামূলক। স্মারকলিপিকে আমাদের বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হয়, বাধ্যতামূলক নিবন্ধন থাকতে হবে। এবং স্মারকলিপিতে মূলত নিবন্ধন করব কেন? কারণ একটি প্রতিষ্ঠান চালু হওয়ার আগে তার নাম কি হবে, এই কোম্পানিটির নাম কি হবে, কোন উদ্দেশ্যে বা কোন বিজনেসটি তারা করবে, তাদের ঠিকানা হবে কোথায়, হেড অফিসের বা অন্যান্য ব্রাঞ্চ থাকলে সেখানে কোথায় হবে, তাদের পরিশোধিত মূলধন কত হবে, তাদের মূলধনের বিস্তারিত, তারা কতটুকু দায় নিয়ে ব্যবসাটি চালু করতেছে এবং সকল
যে উদ্যোক্তা রয়েছে বা শেয়ার হোল্ডার রয়েছে সকলের সম্মতি রয়েছে কিনা সেই সংক্রান্ত বিষয়টা নিবন্ধন করে নিতে হয়। সো এই 6টি ধারা থাকবে স্মারক লিপিতে। স্মারক লিপিতে মূলত এই 6টি ধারা আলোচনা করা হয়। এই 6টি ধারা কি? আমরা 6টি ধারা মুখস্থ রাখবো। নাম ধারা, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের উদ্দেশ্য, মনে রাখতে হবে নাম, উদ্দেশ্য, প্রতিষ্ঠানের ঠিকানা, প্রতিষ্ঠানের মূলধন, প্রতিষ্ঠানের দায় এবং সকলের সম্মতি আছে কিনা সেই সংক্রান্ত বিষয়। অর্থাৎ স্মারকলিপিতে 6টি ধারা নিয়ে আলোচনা করা হয়। সেটি হচ্ছে নাম ধারা, উদ্দেশ্য ধারা, ঠিকানা ধারা, মূলধন ধারা, দায় ধারা এবং সম্মতি ধারা। অন্যদিকে পরিমেল নিয়মাবলীর আরেক নাম হচ্ছে সঙ্গবিধি। এটি মূলত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত তথ্য থাকে। অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত তথ্য এখানে থাকে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের কে ম্যানেজিং ডিরেক্টর হবে, ডিরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টর বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ গঠন কিরকম হবে, ঠিক আছে, সেটা মূলত আলোচনা হয়ে থাকে পরিমেল নিয়মাবলীতে। পরিমেল নিয়মাবলী অবশ্যই বাধ্যতামূলক নিবন্ধন করা হয় না, অর্থাৎ নিবন্ধন বাধ্যতামূলক নয়। নিবন্ধন বাধ্যতামূলক নয়। পরিমেল নিয়মাবলী নিবন্ধন বাধ্যতামূলক নয় এবং কোনো কোম্পানি চাইলে তাদের পরিমেল নিয়মাবলী নাও থাকতে পারে। তখন কি করবে একটা কোম্পানি? তখন একটা কোম্পানি অবশ্যই আমাদের কোম্পানি আইন অনুযায়ী টেবিল এ তে যে পরিমেল নিয়মাবলী বলা আছে সেই টেবিল এ অনুযায়ী মূলত তারা প্রতিষ্ঠান পরিচালনা করবে। টেবিল এ অনুযায়ী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়গুলো পরিচালনা করবে যদি কোনো প্রতিষ্ঠানের পরিমেল নিয়মাবলী না থাকে। এখন আমরা এর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো থিওরিটিক্যাল প্রশ্নে বোর্ডে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে প্রথমেই বিবরণপত্র নিয়ে আমরা কথা বলবো। বিবরণপত্র হচ্ছে প্রতিষ্ঠানের একটা কোম্পানি যখন মূলত বাজারে শেয়ার ইস্যু করতে চায়, শেয়ার ইস্যু করতে চাইলেই বাজারে আগে কি করতে হবে? মানুষদেরকে জানাতে হবে যে আমাদের এই কোম্পানিটি বাজারে এত টাকা মূলধন সংগ্রহের জন্য বাজারে শেয়ার বিক্রি করতে চাচ্ছে। বিবরণপত্রকে মূলত বলা হয় একটি কোম্পানির বিজ্ঞাপনপত্র। বিবরণপত্রকে মূলত বলা হয় একটি কোম্পানির বিজ্ঞাপনপত্র। অর্থাৎ এটি মূলত একটি কাগজ বা বিজ্ঞাপন। এটি মূলত একটি কাগজ বা বিজ্ঞাপন। বিবরণপত্রকে অন্যরকম কিছু মনে করার দরকার নেই। এটি হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন যদি দেয়া হয় যে এই XYZ কোম্পানি তারা এত টাকা শেয়ার মূলধন বাজারে থেকে সংগ্রহ করতে চাচ্ছে, তো সেটা মূলত বলা হচ্ছে বিবরণপত্র। কোম্পানির এই বিষয় ছাড়াও স্টক সম্পর্কিত বিষয় নিয়ে মূলত কিছু আমাদের কনফিউশন থাকে, যেটা আমি আগের লেকচারে বলে এসেছি যে শেয়ার হচ্ছে কোম্পানির যে মূলধন রয়েছে সেই মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং স্টককে বলা হয় কোম্পানির, খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, পরিশোধিত মূলধন। খেয়াল রাখতে হবে কোম্পানির পরিশোধিত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। অর্থাৎ একটি কোম্পানি যদি 10 কোটি টাকা নিবন্ধন নিয়ে থাকে, সেই 10 কোটি টাকা যদি আমরা বলা হয় যে প্রতিটি শেয়ার 100 টাকা করে বিক্রি হবে, তো ওই 100 টাকা করে সেই কোম্পানির শেয়ারটা বলা হয় যে এই ক্ষুদ্র অংশটাকে বলা হয় সেই কোম্পানির শেয়ার। কিন্তু আমাদের এই মূল্যটা বাজারে যখন শেয়ার ইস্যু করা হবে, এই শেয়ার বিলি করা হবে এবং তাদের মূলধনগুলো আমরা টাকাগুলো পেয়ে যাব, অর্থাৎ পরিশোধিত মূলধনের কে কতটুকু অংশ পেয়েছে সেই অংশ অনুযায়ী তাদের শেয়ারগুলোকে স্টকে রূপান্তর করা যায়। অর্থাৎ পরিশোধিত মূলধনের ক্ষুদ্র অংশকে বলা হয় স্টক। এর সাথে রয়েছে মূলধন সঞ্চিতি বিষয়। মূলধন সঞ্চিতিটি হচ্ছে একটি কোম্পানি তাদের নিট লাভের সবগুলো সম্পূর্ণ অংশ লভ্যাংশ হিসেবে বন্টন না করে কিছু পরিমাণ টাকা তারা ভবিষ্যতে কোনো
তহবিল প্রয়োজন হতে পারে, সেই তহবিলের জন্য তারা রেখে দিতে পারে। তো তাহলে এই নিট লাভের যে অংশটুকু তারা রেখে দিবে সেই অংশটুকুকে বলা হবে মূলত মূলধন সঞ্চিতি। মূলধন সঞ্চিতি জিনিসটি কি হচ্ছে তাহলে, যে নিট লাভের একটি অংশ, নিট লাভের অংশ যা ভবিষ্যতে কোনো তহবিল গঠনে রেখে দেওয়া হয়। এবং মূলধন সঞ্চিতি যেহেতু এটা একটা মালিকানার অংশ, কিন্তু এটা তাদেরকে দেয়া হয় না, কারণ এটি ভবিষ্যতে একটি তহবিল গঠনের জন্য রেখে দেয়া হয়। এই জন্য এটিকে আমরা মালিকানা সত্ত্ব অংশে দেখালেও এটিকে মালিকানা সত্ত্বের অংশ বলা যায় না। আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাবে শেয়ার সংক্রান্ত বিষয়গুলো জানলাম, কিভাবে মূলধন সংগ্রহ করতে পারে। এখন আমরা ঋণপত্র বিষয় সংক্রান্ত কিছু থিওরিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করব। ঋণপত্র, যখন কোনো যৌথ মূলধনী কোম্পানি তাদের মূলধনের অপ্রতুলতা বা মূলধন কমে যাওয়ার কারণে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের জন্য যদি বাজারে ঋণপত্র ইস্যু করে, অর্থাৎ সে এই ঋণদাতাকে একটি কাগজ দিয়ে তাদের প্রয়োজনীয় অর্থ গ্রহণ করবে, মূলধনটা সংগ্রহ করবে, সেই ঋণদাতাকে যে কাগজটি দিবে বা যে বিবরণীটা দিবে সেই দলিলটাই মূলত ঋণপত্র বলা হয়। অর্থাৎ এই ঋণপত্রের এর সাথে আরো কিছু ভাগ রয়েছে। ঋণপত্রের বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী আবার এদের ক্যাটাগরাইজ করা হয়। যেমন সাধারণ ঋণপত্র, সাধারণ ঋণপত্র এর মূল পয়েন্টগুলো আমি লিখে দিব, তোমরা সেটি খাতায় নোট ডাউন করে রাখবে। যে সাধারণ ঋণপত্রের ক্ষেত্রে যদি আমরা বলি, সাধারণ ঋণপত্রতে মূলত এখানে কোনো জামানত থাকবে না, এটা খেয়াল রাখতে হবে, জামানত নেই। অর্থাৎ যেই ঋণপত্রের মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহের সময় ঋণদাতাদেরকে কোনো জামানত না দিয়ে তাদের মূলধন সংগ্রহ করে থাকে, সেই ঋণপত্রকে সাধারণ ঋণপত্র বলে। এর সাথে সাথে বন্ধকি ঋণপত্র, বন্ধকি ঋণপত্রের মধ্যে এতটুকু মনে রাখতে হবে আমাদের যে এখানে মূলত জামানত আছে। অর্থাৎ যে কোম্পানি তাদের ঋণপত্র ইস্যুর মাধ্যমে ঋণদাতাদের কাছ থেকে মূলধন সংগ্রহ করবে, কিছু তাদের কোনো সম্পত্তি বা তাদের সম্পত্তির কোনো অংশ যদি জামানত রাখে, তাহলে সেই ঋণপত্রকে বলা হয় বন্ধকি ঋণপত্র। পরিশোধযোগ্য ঋণপত্র, পরিশোধযোগ্য ঋণপত্র হচ্ছে সেই সকল ঋণপত্র যাদের আসল টাকা একটা নির্দিষ্ট মেয়াদ শেষে, আসল অর্থ নির্দিষ্ট মেয়াদ শেষে পরিশোধ করা হয়, আসল অর্থ পরিশোধ হয়। ঠিক তেমনি এর সাথে সাথে বলা যায় যে অপরিশোধযোগ্য ঋণপত্রের কথা যদি আমি বলি, তার মানে এর যে আসল অর্থটা আছে তার সেটার জন্য কোনো নির্দিষ্ট মেয়াদ দেয়া থাকবে না। অর্থাৎ এর আসল অর্থ পরিশোধ হওয়ার কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না, সেজন্য এটাকে বলা হচ্ছে অপরিশোধযোগ্য ঋণপত্র। পরিশোধ হয় না, মেয়াদ দিয়ে আসলে এর আসল অর্থটা পরিশোধ করা হয় না, এর উপরের সাথে এটা মিলাই নিতে হবে। এরপরে রয়েছে পরিবর্তনযোগ্য ঋণপত্র। পরিবর্তনযোগ্য ঋণপত্র হচ্ছে সেই সকল ঋণপত্র যে ঋণপত্রগুলোকে একটা নির্দিষ্ট সময় পরে প্রতিষ্ঠান বলে দিবে যে আপনাদের এই ঋণপত্রটাকে আমরা শেয়ারে রূপান্তর করে ফেলবো, শেয়ারে পরিবর্তন করব। তো তখন সেই ঋণপত্রকে বলা হয় পরিবর্তনযোগ্য ঋণপত্র। অপরিবর্তনযোগ্য ঋণপত্র হচ্ছে যেই ঋণপত্রগুলোকে মূলত একটা নির্দিষ্ট সময় পরে শেয়ারে রূপান্তর করে নেওয়া হয় না, তাদেরকে বলা হয় অপরিবর্তনযোগ্য ঋণপত্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ইউনিটে আমরা যতগুলো থিওরিটিক্যাল পয়েন্ট আলোচনা করেছি সবগুলো মনোযোগ সহকারে পড়বে এবং লেকচার শিটে তোমরা এই সংক্রান্ত যে সকল আমাদের প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলো অবশ্যই বাসায় বেশি করে দক্ষতা বাড়ানোর জন্য প্র্যাকটিস করবে। ধন্যবাদ তোমাদেরকে।